প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত জানতে চাই। যে বিষয়গুলোর মধ্যে রয়েছে যে স্বাধীনতার এত বছর পরেও আমরা যে আজকে যে বাংলাদেশে রয়েছি, সেই বাংলাদেশ কেমন বাংলাদেশ, সামনে কেমন বাংলাদেশ দেখতে চান, একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা প্রান্তিক মাঠ পর্যায়ে এই অনুষ্ঠানটি করার জন্য যে সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারছে দেশ টিভির মাধ্যমে, আমরা ধন্যবাদ জানাই দেশ টিভিকে। প্রথমত স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতার আসলে আমরা স্বাদ পাইনি। প্রথমত ভারত যে আগ্রাসী ভূমিকা পালন করে, এটা আমাদের দেশবাসী আমরা খুবই ক্ষুব্ধ তাদের প্রতি। তারা প্রতিনিয়ত আমাদের বর্ডারে লোক মারে। আপনি পৃথিবীর কোথাও কোনো বর্ডারে বিনা বিচারে এভাবে গুলি করে মানুষ মারে না। এই পঞ্চগড় কয়েকদিন আগেও তারা মানুষ মেরেছে। ভারত মূলে বাংলাদেশকে যদি বন্ধু ভাবে, তারা কি মানচিত্রকে বন্ধু মানে, না এদেশের মাটিকে বন্ধু মানে, না বন্ধুকে বন্ধু ভাবে? মানুষকে যদি বন্ধু ভাবে, তাহলে বন্ধুকে সে কীভাবে হত্যা করে? ভারতের মুখের কথা এবং অন্তরের কথা এক নয়। এই ব্যাপারে ভারতের জিরো টলারেন্সে আনতে হবে। আমাদের দেশের যে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে এবং দেশের মানুষ রয়েছে, তারা একেবারেই এই বর্ডারের হত্যাকে পছন্দ করে না। ভারতের যদি বাংলাদেশকে বন্ধু ভাবে, তাহলে অবশ্যই তারা যেন এই বর্ডারে হত্যা বন্ধ করে এবং এই যে আমাদের সাথে যে আগ্রাসী যে ভূমিকা তারা পালন করছে, এগুলি যেন তারা বন্ধ করে। তারা প্রতিনিয়ত তাদের দেশে অপপ্রচার করছে যে এখানে যে হিন্দু ভাই বোনরা আছে তাদেরকে নির্যাতন করা হয়, জুলুম করা হয়। আসলে এগুলি মিথ্যা। আমাদের পাশাপাশি হিন্দু ভাইরা বসবাস করে, হিন্দু বদিরা বসবাস করে, কেউ নির্যাতিত হচ্ছে না। এগুলি তাদের নাটকীয় গল্প। এই সমস্ত গল্প দিয়ে আমাদের দেশটার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইন্ডিয়া যে উঠে পড়ে লেগেছে তাদের মিডিয়া, আপনাদের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি যে 16ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটা টুইট বার্তা দিয়েছেন, সেখানে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারাই অংশগ্রহণ করেছে এবং তারাই ভারত স্বাধীনতা এনে দিয়েছে। আপনার মতামত কি? বাংলাদেশের স্বাধীনতা যদি তারাই আমাদেরকে এনে দিত, তো আমরা কি করছি? আমরা 71 সালে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তাইলে আমরা আমাদের দেশের লোকগুলা কি করছে? তারা যদি আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়ে থাকে, আর দেশ স্বাধীন করে যদি তারা যদি আমাদের দেশের স্বাধীনের পক্ষে থাকতো, তাহলে তো আজকে তারা আমাদের দেশের প্রতি এত আগ্রাসন চালাইতে পারতো না, আমাদের মুসলমানদের উপর তাদের দেশে এরকম হামলা করতে পারতো না। তারা কখনোই আমাদের পক্ষে ছিল না এবং তারা আমাদের শত্রু। আমরা মনে করি যে তারা যেহেতু আমাদের কখনো কোনো যে এই বর্ডারগুলোতে এভাবে লোক মারছে, তারপরে যাইয়া তারা এখানে এখন আবার আরেকটা ইসকন নামে আরেকটা সংগঠন এই দেশে ঢুকে দিয়া আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই সিচুয়েশনগুলো তৈরি করতেছে। আমরা এর প্রতিবাদ জানাই। তারা যে এগুলা আসলেই তারা আমাদের বন্ধু না। যদি আমাদের বন্ধু হইতো, বন্ধু হিসাবে তারা আমাদের সাথে বন্ধুত্বর আচরণ করত। আমার বক্তব্য হলো, আমরা স্বাধীনতার সংগ্রাম করছি, যুদ্ধ করছি। ভারত আমাদের উপর কোন সময় করছে? যখন দেখছে যে আমরা স্বাধীন হয়ে যেতেছে বাঙালির দেয়া, তখন ভারত তারা পিছেতে যোগান দিছে, কিন্তু তাদের একটা সৈনিকও মরে নাই। মরছে বাঙালি মুক্তিযোদ্ধার, বাঙালি মা বোন মারা গেছে। কিন্তু তারার উদ্দেশ্য হলো এখন তো পাকিস্তান বাংলাদেশ জিততে যেতে আমরা সহযোগিতা করি। আর সহযোগিতার কারণে বাংলাদেশের যত দামি জিনিস ছিল, অর্থ মেল কাঠার সব লুট করে নিয়ে গেছে। এরা যদি ভালোই বাসত, তাহলে পানি চুক্তি যেটা আজ পর্যন্ত পানি চুক্তির সমস্যার সমাধান করে নেই। যখন আমাদের দেশে পানির দরকার নাই, তখন ওরা পানি ছেড়ে আমাদের দেশকে ডুবাই দেওয়া, আমাদের দেশকে ফকির লাঞ্ছিত করে। আর যখন পানির দরকার তখন নরভূমি দেয়। এরা জীবন আমাদের বন্ধু হইব না, আর জীবন শত্রু। আর ভারত যখনই কাজ করে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যত কিছু করে, যত ষড়যন্ত্র। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে, ভারত সবসময় মুখে বলে যে তারা বাংলাদেশের বন্ধু, কিন্তু তাদের আচার আচরণ,
তাদের যে পররাষ্ট্রনীতি সব কিছু মিলে আমার কাছে কখনোই মনে হয়নি তারা আমাদের প্রকৃত বন্ধু। তারা সবসময় আমাদের কাছে আমাদের দেশের উপর একটা আগ্রাসী ভাব নিয়ে থাকে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক বিষয়গুলোতে তারা একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রাখতে চায় আমাদের দেশের উপরে, যেটা স্বাধীন দেশের বাসিন্দা হিসাবে আমরা কখনোই কামনা করি না, এটা কাম্য না, এটা আমরা পছন্দ করি না। বাংলাদেশের মানুষ এটা আমরা পছন্দ করি না। আমরা চাই আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমরা একটা স্বাধীন দেশ। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করব, কারো রক্তচক্ষুকে আমরা ভয় করব না, যেটা আমাদের গত 17 বছর যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল তাদের আশ্রয় প্রশ্রয়ে তারা এত দূর সাহস করতে পেরেছে। কিন্তু বর্তমান সরকার কাছে আমাদের অনুরোধ, তারা যেই ভূমিকা নিয়ে এখন দেশ চালাচ্ছে, যে সাহসী ভূমিকা নিয়ে তারা কথা বলছে ভারতের বিরুদ্ধে, আমরা এই দেশের জনগণ আমাদের এই সরকারকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও আমরা এই নীতি নিয়েই চলবো। ইনশাআল্লাহ আমরা এইভাবেই চলবো। একটু আপনার থেকে জানতে চাই, আসলে মোদি যে বার্তাটা টুইটে দিয়েছে, ওনার ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশিদের কাছে। এই কারণে যে অরোরার সাথে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছিল পাকিস্তানের, সেই চুক্তিতে লেখা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং ভারতের পক্ষে অরোরার সেনাপ্রধান। সেখানে মুক্তিযুদ্ধের কথা স্পষ্ট লেখা আছে এবং এইটা মোদি করে আমাদেরকে খুবই অপমান করেছে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং ভারত সবসময় আমাদের সাথে আগ্রাসী ভূমিকা পড়ে এবং প্রভু একটা ভাব থাকে তাদের মধ্যে, এবং তারা এটা মানতেই চায় না যে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের এটা। এর জন্য আমরা আপনার মাধ্যমে ভারতের মোদিকে বলতে চাই যে সে যাতে এই টুইটের জন্য ক্ষমা প্রার্থনা করে। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা বিগত যতগুলো সরকার আপনি চলে গেছে সবারই আমরা আপনি রাজ দেখছি, তাদের রাজ দেখে আমার বড় হয়েছি। বিগত দিনে মানুষের মধ্যে কোনো আনন্দ ছিল না, মানুষের মধ্যে কোনো হাসি ছিল না, মানুষের একটা ক্ষোভ ছিল। ধীরে ধীরে মানুষের আপনি এই যে দৈনন্দিন জীবনের আপনি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্লাস মানুষের হ্যামারিং, আপনি হামলা মামলা এভরিথিং মিলে মানুষ ভালো ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেখানে পলায়নের প্রেক্ষিতে বর্তমান দেশের পরিস্থিতি, তাতে মানুষ এখন ভালো আছে, ভালো বলা যায়। কি জন্য করে এখন কারোর ধরছে না, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সবাই বুক খুলে আপনি চলতে পারছে। এখন আগামীর রাষ্ট্রটাকে আপনি সুন্দরভাবে চালাতে চাইলে গণতান্ত্রিক একটা সরকারের প্রয়োজন। এখন তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ডক্টর ইউনূসের সরকার বলেন, এই সরকারের মাধ্যমে যদি আগামীতে আপনি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তবে হয়তো আপনি আগামীর দেশটা হয়তো ভালো চলবে বলে আমি বিশ্বাস করি। আমরা একটা গণতন্ত্র, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই তার কাছ থেকে। আর সেই এমন এক ব্যক্তি যে তার দ্বারাই যদি এই বাংলাদেশে যদি আমরা শান্তি আমরা যদি না পাই, তাহলে আমাদের মনে একটা ক্ষোভ থেকে যাব। আর দ্বিতীয় কথা কি, যে দ্রব্যমূল্য, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটি অনুরোধ কি, যে দ্রব্যমূল্য জন্য যেখানে যেখানে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলো কীভাবে ভাঙলে আমরা শান্তি পাবো, আমরা সুখে থাকতে পারবো, দেশের মানুষ খেয়ে মুঠখানিক ভাত খেয়ে শান্তি পাব। সেই অবস্থায় এই দেশে মানুষে ওই পথে নিয়ে যেতে যা যা করণীয়, আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, 16 কোটি মানুষের আবেদন যে দ্রব্যমূল্যর গতিটা একটু কমানোর আমরা চাইতেছি বাংলাদেশের মানুষ। আর যে 16-15টি বৎসর যে আমরা সব জামাত, বিএমপি, অন্য দলগুলো যেগুলো নির্যাতন, আমরা নিরীহ লোক, আমরা দিন মেরে দিন খাই, তাগারও ছাড়ে নাই স্বৈরাচার শেখ হাসিনা, তাগারও ছাড়ে নাই। এমন দুঃখ যে 4টা ভাত যে খাবো, মানুষ আতঙ্কে, পুলিশের ভয়ে আতঙ্ক থাকতো সবসময় মানুষ। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাংলার মানুষ ওসব আর চিন্তা করে না। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, স্বৈরাচার হাসিনার যেই অত্যাচারে বাংলাদেশের যে করুণ অবস্থা, এই অবস্থা থেকে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের 18 কোটি জনগণ তারা একটা শ্বাস নিতে পারছে। বাংলাদেশটা এখন বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশটা হচ্ছে 18 কোটি মানুষের যেই স্বপ্নের বাংলাদেশ, সেটাই বর্তমানের বাংলাদেশ। তো ওই প্রেক্ষাপটে আমরা আগামীতে, এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ গত 3 টার্ম ভোট দিতে পারে নাই। তো এই ভোট জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক, যারা জনগণকে নিয়ে ভাববে এবং জনগণের কথা চিন্তা করে বাংলাদেশের যে বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নানান ধরনের সমস্যা, এই একমাত্র সমাধান হচ্ছে একজন
জনসমর্থিত সরকার। আমরা বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই যে অতি সন্নিকটে একটা ভোটের ব্যবস্থা কায়েম করা হোক, যার মাধ্যমে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং তারা জনগণের যে একটা চাহিদা সেটা তারা স্পষ্ট করবে। আমরা বর্তমান উপদেষ্টার কাছে এটাই চাই। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, আমরা আরও কিছু মূল্যবান মতামত শুনে নিতে চাই। নানা ষড়যন্ত্র চলছে, এর মধ্যে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে আমাদের মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, তার ঘোষণায়। স্বাধীনতার পরে এখনও এই দেশে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। ফ্যাসিস্ট সরকার 17 বছর যে নির্যাতন, গুম খুনের রাজনীতি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখনও তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশের মাটিতে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, যাতে এই বাংলাদেশটাকে ইন্ডিয়ার তাবেদার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এই চক্রান্ত তারা চালাচ্ছে। ইন্ডিয়ায় যে চক্রান্ত করছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, এরা এই দেশটাকে ইন্ডিয়ার রাজত্ব কায়েম করতে চায়। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শে যারা বিশ্বাসী, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি। তারা এই বাংলাদেশটাকে ষড়যন্ত্র করতে চায়। ইন্ডিয়ার যেই ধরনের কুচক্রী, ইন্ডিয়া যেভাবে আমাদের রাষ্ট্রকে মানে হুকুমতারিত করতে চায়, আমরা এটা কখনোই সেটা হতে দিব না। রাজপথে থেকে এটার মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কেমন বাংলাদেশ দেখতে চান একটু যদি বলেন? ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে তার মূল ভিত্তি ছিল যে আমাদের দেশটা হবে বৈষম্যহীন, এখানে কোনো উঁচু গরিব এটার ভেদাভেদ থাকবে না। আমরা লেখাপড়া শিখে যাতে আমরা নিচে থেকে উপরের দিকে উঠতে পারি, সেখানে কোনো বৈষম্য থাকবে না। এক কথায় ঘুষ, দুর্নীতি এইগুলা যেন রাষ্ট্র থেকে চিরনির্বাসিত হয়, এটাই আমরা সাধারণ জনগণ চাই। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেভাবে এ দেশকে একটা নরকের রাজ্যে পরিণত করেছিল, সেটা যেন আর পুনরাবৃত্তি না হয়, এই জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং সতর্ক দৃষ্টি রাখি। যে বাংলাদেশ দেখে অন্য অন্য দেশ বলবে যে সোনার বাংলা আসলেই একটা সোনার বাংলা। আমরা এই সোনার বাংলাকে সোনার বাংলার মতন দেখতে চাই। পৃথিবী থেকে যেখানে যেখানে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে অনেক দেশের থেকে, কিন্তু আমরা ওইটাকে আমাদের নিজেদের প্রচেষ্টা আমরা ওইটাকে ষড়যন্ত্রকে আমরাকে মুখে রুখিয়ে দিব। আমাদের এই চিন্তা ভাবনা যে আমরা কোনো কোনো মানুষ যদি এটার বিপক্ষে আন্দোলন করে সেটাকে আমরা প্রতিরোধ করব। সোনার বাংলার বিপক্ষে যে আন্দোলন করে আমরা এটা প্রতিরোধ করবো সবাই মিলে। আমাদের এই সামনে চিন্তা ভাবনা এটাই। আসলে সত্যি কথা বলতে, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখনও দ্রব্যমূল্যের দাম ছিল। এখনও আমরা বিগত দিনে দেখতেছি যে সেম দামে সেম পজিশন, সিন্ডিকেট ভাঙতেছে না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনার সিন্ডিকেটটা আগের মতোই রয়ে গেছে। তো আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, আমরা যত দ্রুত সম্ভব সিন্ডিকেট ভাঙা দ্রব্যমূল্যের দামটা খুব তাড়াতাড়ি যতবার তাড়াতাড়ি কমানো সম্ভব। আমরা সাধারণ পাবলিকের চলতে সমস্যা হয়, কেনাকাটা করতে সমস্যা হয়। কিছু কেনাকাটা করতে গেলে দোকানদারের কাছে দামাদামি নিয়ে বারবার সিন্ডিকেট হয়। আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে একটাই দাবি রাখতেছি যে সে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলিভাবে সে এইটা প্রস্তুতি নিক, যেভাবে হোক সিন্ডিকেট ভাঙুক, ভাঙিয়া দ্রব্যমূল্যের দাম কমাক। ইন্ডিয়া হইল আওয়ামী লীগের তাবেদার, এবং হাসিনার সাথে তারা ইন্ডিয়া সমন্বয় দিতে দিতে তারা হাসিনার গোলাম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশকে ইন্ডিয়া কোনো দাম দেয় না, আমাদের বাংলাদেশকে তারা কোনো ইজ্জত করে না। আমাদের এই গণতন্ত্র দেশ এই হাসিনা নষ্ট করে দিয়ে গেছে। 17 বছর এই দেশটাকে একদম আপনার লুটেরার এবং গুম খুনের রাজত্ব বানায় ফেলাইছে। তা আমার কথা হলো, সাধারণ জনগণ হিসেবে ইন্ডিয়ার কোনো দাবিদারি আমরা মানব না। আমাদের এই দেশের 16 কোটি মানুষ ইন্ডিয়ার কোনো দাবিদারি আমরা মানব না। আমরা ফেলানি হত্যার থেকে দিয়া আমরা এই দেশে এই ইন্ডিয়ার কোনো সাপোর্টে আমরা থাকবো না, এবং ইন্ডিয়ার কোনো দাবিদারি আমাদের এই দেশে চলবে না। ইন্ডিয়ার মোদি সরকার আমাদের এই দেশটাকে লুটে পুটে খায়া এবং স্বৈরাচারের
পাশে তাইগা আমাদের এই দেশটাকে শোষণ করেছে দীর্ঘ 17টা বছর। এখনও এই হাসিনা স্বৈরাচারকে আশ্রয় দিয়া এখনও দিল্লিতে তারে রাখতেছে এবং হাসিনার মাধ্যমে ষড়যন্ত্র করিয়া এই দেশটাকে কিভাবে একটা ঝামেলা লাগান যা এবং অন্তর্বর্তী সরকারের কাজ কিভাবে অবৈধ ঘোষণা করেন যা এই চিন্তার মধ্যে বর্তমানে আছে। তা আমার একটা কথা, এই দেশ ইউনূস সাহেবের কাছে আছে এবং সাধারণ জনগণের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে এবং ওনার কাছে আমার একটাই কথা, উনি যেন দেশটাকে একটা সুশৃঙ্খলার মধ্যে আইনা এই দেশটা যাতে ফ্রি ফেয়ার এবং ভালো একটা সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যাতে নির্বাচন দিতে পারে সেই দাবি আমি এই সাধারণ জনগণ হিসেবে আমি করতেছি। আমাদের দেশটা তো পুরো ইন্ডিয়ায় বেনে ফেলাইছে। আজ আপনারা জানেন দিন ধরা আপনার ফেলানি হত্যা থেকে শুরু করে আমাদের বাংলাদেশে মানুষ বিজিবি ফেলানি এইভাবে হত্যা করছে, কখনো আমরা এটার প্রতিবাদ জানাতে পারি নাই। আমরা খালি তাদেরকে পিঠ দেখাছি, কোনো সময় আমরা বুক দেখাতে পারি নাই। এটা এখন আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের মানুষজন জেগে উঠছে, তাদেরকে আর ক্ষমা করবে না। আরেকটা জিনিস হলো কাজ আপনার ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি সরকার আছেন উনি এটি দেখতেছে এবং আপনার বাজার সবগুলো জিনিসের যেইভাবে উদ্যোগতি এই উদ্যোগতিগুলো আমাদের কমাইতে হবে। আর এই যে যেমন আজকে আমি দোকানে তেল আনতে গেছি, তেল পাই নেই তেল পাচ্ছি হাফ লিটার, 2 লিটার 1 লিটার কোনো তেল আমরা পাই নেই। তাহলে এই তেলগুলো কোথায় সিন্ডিকেট হইতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যেখানে সিন্ডিকেট হতেছে এই সিন্ডিকেটগুলো যেন ভাঙতে পারে আমরা তার কাছে আশা করি। ভারত যেভাবে আমাদের দেশে আগ্রহী সন্ত্রাসী হামলা চাচ্ছে, ওইভাবে আমরা যদি ধরেন পদক্ষেপ নেই তাহলে এটা ধরেন অন্য একটা হয়ে যায়। কিন্তু ভারত দেখেন আমাদের দূতাবাসে হামলা করছে, আমাদের দেশের পতাকা নিয়ে ছিঁড়ে ফেলছে, সরাসরি সাংবাদিকরা দেখাচ্ছে পতাকা টেনে ছিঁড়ছে। আমাদের এই খেলার মাঠে আমাদের যারা সাপোর্টার, যারা ধরেন দীর্ঘদিন সাপোর্ট করছে তাদেরকে হামলা করছে। এইভাবে আমরা ভারতের উপরে সবসময় আমরা হামলাই পাচ্ছি, কিন্তু আমরা ভারতের কাছ থেকে কোনো উপকার পাচ্ছি না। ওরা আমাদেরকে আলু পেঁয়াজ ডাল চিনি যাই দেয়, আমরা ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। আমরা একটা ইফেক্ট করে আমরা ওনাদের থেকে কিনে নিয়ে আমরা আমাদের টাকা ডেমিনেজ দিয়ে ওরা চলে। পার্শ্ববর্তী দেশ আমরা চাই তারা ভাই হিসাবে চলুক, ভাই হিসাবে থাকুক, আমরা এটাই চাই। এই যে আমাদের উপর যে অত্যাচার করতেছে, যে করতেছে, আমরা এগুলা চাই না। আমরা মনে করেন এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারা আসছে, হেল্প করছে, হেল্প করে তারা আমাদের থেকে অনেক কিছু নিয়ে গেছে, আমাদের অনেক কিছু দেশের থেকে নিয়ে গেছে। তারা হেল্প করতে আইলে দেশ পার্শ্ববর্তী দেশের থেকে তারা হেল্প করবো থাকবে, আর তারা সব কিছু সব দেশের থেকে নিয়ে গেছে। এগুলো তো আমরা চাই না। আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে চাই তারা ভালো আচরণ করুক, আমরাও ভালো আচরণ করি। আমরা ভাই বন্ধু হিসেবে চাই আমরা থাকি। আমরা মনে করেন মেডিকেলের জন্য যাই, এর জন্য যাই, সহায়তা করি, তারাও ডেমিনিস পাইতেছে, আমরাও পাইতেছি। এটা সুযোগ সুবিধা চাই। তারা যে আমাদের উপর যে অত্যাচার করতেছে এগুলো আমরা চাই না। বর্তমানে আসলে শেখ হাসিনা যাওয়ার পরে দ্রব্যমূল্যের দাম একেবারেই কমেনি, বরঞ্চ আমরা দিন দিন দেখতেছি অনেক কিছু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনী সেটা আসলে আমরা এখন ওভাবে পাচ্ছি না। আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে হেল্প চাইলে ওনারা বলতেছে ওনাদের সংখ্যায় কম। তা আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে ওনারা এই দিকগুলো দ্রুত দেখে আর দ্রব্যমূল্যগুলো অন্ততপক্ষে এগুলোর দিকে যেন ভালোভাবে নজর দেয়। বাজারঘাট করতেছি অবশ্যই। এখন তো মনে করেন যে দেশের পরিস্থিতি ভালো না, যতদিন সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা ভোট না দিতে পারবো নিজেরা, ততদিন পরিস্থিতি ভালো হবে না। আমরা এখন ভালো দেখিও না, আমাদের উপরে চতুর্দিক দিয়ে অত্যাচার করতেছে, আমরা কেউ কিছু বলতে পারতেছি না, নিরহ। মনে করেন যে ওদিক দিয়ে আমলিক কইরা গেছে, এখন করতেছে মুদির মনে করেন যে যখন আমাদের দেশে পানির দরকার তখন পানি দেয় না, যখন পানির দরকার হয় না তখন পানি দিয়ে মনে করেন যে আমাদেরকে ডুবাইয়া মারে। যেমন আমাদের কুমিল্লা গুমতি নদীর পানি আর আইলে এক সমান হয়ে গেছে। এটা যেই দিন মনে করেন যে বাংলাদেশ থেকে সরকারের শেখ হাসিনা যাওয়ার পরতে এই উচ্ছৃঙ্খল লাগাই দিছে যে তাদেরকে তো হাতে মারা যাবে না, তাদেরকে আমরা পানি দিয়ে মারমু, পানি দিয়ে চুবাই দিমু। তারপরে মনে করেন যে আমরা এখন ভাই বেশি ভালো না, এখন আমরা চাই যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। আমরা দীর্ঘদিনই বাংলাদেশে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছিল। এখন আশা করি আমরা এটি সব কিছু সমাধানের একটাই উপায় আছে, ইলেকশন। খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন চাই। আসলে এতদিন আমরা খুবই একটা টর্চারিংই ছিলাম আওয়ামী লীগের অবস্থাতে।
তো এতদিন যে ইলেকশন ছিল সেটা বাংলাদেশের জনগণ সবাই জানে কি অবস্থায় ইলেকশন হয়েছে, সেটা আসলে এককালে ধরতে গেলে ইলেকশন হয়নি। তো আমরা এখন সুষ্ঠু একটা নির্বাচন চাই, খুব তাড়াতাড়ি দেখ, এটাই আমাদের কামনা। সুষ্ঠু নির্বাচন দিলে কি সমস্ত সমস্যার সমাধান হবে মনে হয় আপনার কাছে? ইনশাল্লাহ আমাদের যা মনে হচ্ছে, আসলে যত দিন ঘুরিয়ে যাবে ততটা জিনিসে আসলে একটার পর একটা কিন্তু পদক্ষেপ বাড়তে থাকবে বিপদ। আসলে এটা একটা ইলেকশনের মাধ্যমে একটা সরকারের অবস্থান যদি পুক্ত থাকে তাহলে এটা একটা দেশ পরিচালনা করলে সব কিছু সমাধানের সম্ভব আছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। দর্শক, আমরা এবারও আরও কিছু মূল্যবান মতামত জানবো সাধারণ মানুষের মুখ থেকে, দেশ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে তারা কি ভাবছেন। আসলে আমি মনে করি যে যদিও আমরা দ্বিতীয়বার একটা স্বাধীনতা লাভ করছি, আমার মনে হয় এটা আমরা মুখে মুখে মনে করছি স্বাধীনতা লাভ করছি, আসলে মূলত এটা হয় নাই। আমার মনে হয় এটা নিয়ে আরও যারা চিন্তাবিদ আছে, সংস্কারক যারা আছে বা যারা বিভিন্ন থেকে তারা আরও গভীরভাবে চিন্তা করে একটা পথ ব্যয় করা উচিত। শুধু নির্বাচনী যে সমাধান সেটা আমি মনে করি না। তো নির্বাচনটা আরেকটু পরে যদি এরকম করে হয় যে সবার সিদ্ধান্তক্রমে সবার নিয়ে, তারপরে এটা আমার মনে হয় সুন্দর। আমি যখন যেখানে যাই, আমি তো আমার সামাজিক কর্মকাণ্ড করতে হয়, আমার ব্যক্তিগত কর্মকাণ্ড করতে হয়, আমি যেখানে যাই পূর্বে যেভাবে ছিলাম সেভাবেই আছে। আসলে জাস্ট আগে ছিল একটা সরকার, এখন মনে হয় একটা আরেকটা সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, এই মাত্র পার্থক্য। আসলে মূলত আমার কাজের কাজ কিছুই হয় নাই। হ্যাঁ, আমি আগে যে ভোগান্তিতে ছিলাম এখনও সেই ভোগান্তিতেই আছে, কোনো পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে আমি টের পাচ্ছি না আর কি। ধরেন আমি এখন ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, সেখানে আমি ব্যবসা বাণিজ্য করি। সেখানে আমি আগে যে লেনদেন করতাম, মানে টাকা পয়সা ঘুষ বাণিজ্য যেটা হতো, এখন সেই পূর্বে নেই আছে। হ্যাঁ, ওইখানে কোনো প্রকার ভোগান্তি আমার কমে নাই, বরং বাড়ছে বলে আগে তাও একটু বলতে পারে, একটা জোর ছিল যে না এটা না এটাই ভাবে, এখন তাও বলা যাচ্ছে না। তারা নির্ভয় এমনভাবে আমাদের কাছে হাতিয়ে নিচ্ছে, আমরা এটা উত্তরও দিতে পারতেছি না বা এটা সমাধান করতে পারতেছি না। এ দেশ আবার স্বাধীন করেছি, তাই আমাদের দাবি দ্রুত নির্বাচন। সেই নির্বাচনে আমাদের সাধারণ মানুষের ভাবমূর্তি ফিরে আসবে, আমাদের ভোগ স্বাধীনতা ফিরে আসবে। এটাই আমাদের আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানানোর প্রয়োজন। নির্বাচন হলে গণতন্ত্র সরকার আসবে, আমাদের দেশ বিদেশ থেকে কাজের পরিসংখ্যা আসবে, দেশ বিদেশ থেকে আমরা অর্থ পাবো। কিন্তু এখন তো আমরা অন্তর্কালীন সরকার, এটা তো আমরা একজন মানে নিজের কামাই করে নিজের আয়, কিন্তু আমাদের যদি নির্বাচন হয় তাহলে আমরা দেশ বিদেশ থেকে মানসম্মত আমরা এগিয়ে যাব। কিন্তু যত তাড়াতাড়ি আমাদের নির্বাচন দরকার। যে শেখ হাসিনা দুঃশাসন, রাতের বেলা ঘুম হয় না, রাতের বেলা বাসায় ঘুমাইতে পারিনি, গাড়ির শব্দ পেলে লাফ দিয়ে উঠতাম, এই বুঝি পুলিশ আসে। ওই যে আতঙ্ক, ওই আতঙ্কটা আজকে আমরা দীর্ঘ 17 বছর পরে আমরা আতঙ্ক থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ নির্বিঘ্নে ঘুমাতে পারে, চলাফেরা করতে পারে। বর্তমান যে আইন শৃঙ্খলা আছে এটা যেন আরেকটু ডেভেলপ করে, তাহলে আমরা প্রত্যেকটা জনগণ আমরা সুফল পাবো। আমরা চাই একটা গণতান্ত্রিক সরকার আসবে, ওই সরকারে দেশের আইন শৃঙ্খলা সুন্দর করবে, দেশের মানুষ ভালো থাকবে, দ্রব্যমূল্য নিম্নগতি থাকবে, সবাই সুখী সুন্দর জীবনযাপন করতে হবে, এই প্রত্যাশা করতেছি। আমি একজন ছাত্র হিসেবে আমার মনেও একবার হলো চিন্তাটা এসেছিল যে না যেতে হবে, আমাদের দেশটাকে পরিবর্তন করার জন্য হলেও আমাদেরকে অভ্যুত্থানে যাওয়াটা দরকার। কিন্তু সব মিলে পরিবারের চাপ বলেন, সব কিছু মিলিয়ে এই অভ্যুত্থানে যাওয়াটা হয়নি। কিন্তু যত পেরেছি আমাদের যত আশেপাশের ভাই বন্ধু বান্ধব আছে সবাইকেই ইন্সপায়ারেশন দিয়েছি অভ্যুত্থানে যাওয়ার জন্য, এবং কিছু মানুষ গিয়েছেও আমার কথা শুনে। 71 থেকে 75 তো দুঃশাসনের কথাই বলতে চাইছিলাম। আমরা এটা আগেও বলছি যে শেখ মুজিব স্বাধীনতা, এই দেশটা স্বাধীন করতে রাজনীতিবিদরা, এই দেশ চালাবে আগামী দিনে রাজনীতিবিদরাই। কাজেই রাজনীতিবিদের বাইরে অন্তর্বর্তীকালে সরকার হোক আর তত্ত্বাবধায়ক সরকার হোক, তাদের কাজটা হবে নির্বাচন করার। তারা যদি লম্বা একটা এই প্রক্রিয়া করে যে আমি সংস্কার করব, এই দেশ গরিব দেশ, এই দেশের মধ্যে যারা ক্ষমতায় ছিল বিশেষ করে এই 15 বছর এটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এটা যদি পরিপূর্ণভাবে সংস্কার করতে চায় তাহলে তো তাদেরকে আর 10 বছর লাগবে। এবং এই সরকার কোনো সময়ই পুরা দেশটাকে পরিচালনা করতে পারবে না। কাজেই তাদেরকে উচিত প্রথমে হইল আমার দৃষ্টিতে জনগণ যেটাতে লাভ হবে সেটা হইল কি দ্রব্যমূল্য কম করা।
এবং নির্বাচনকে সামনে তাড়াতাড়ি আনা। আসলে ইসলামটা ধর্ম না, ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে জাতির মানুষ ইসলামটাকেই বোঝে নাই, এই যে হুজুরেরাও বোঝে নাই ইসলামটা কি। ইসলামটা শুধু ধর্ম না, ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার যিনি মালিক তার পক্ষ থেকে সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আমরা এই ইসলামটাকে শুধু ধর্মীয় কিছু আমল মনে করে ইসলামটাকে ধর্ম মনে করছি। আসলে ইসলাম আছে মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য না। এই ইসলামটা হলো মানব জাতি কীভাবে দুনিয়ার জীবনে কল্যাণ এবং শান্তিতে বসবাস করবে এবং আখেরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করবে, তার জন্য ইসলামটা আল্লাহ এই মানুষের জন্য পাঠাইছে, মানব জাতির জন্য পাঠাইছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ইসলামের নামে চরমভাবে বিভ্রান্তি চলছে। ইসলামের নামে এই যে বিভিন্ন দল হয়েছে, এই দল সকলেই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত, যার কারণে এত মারামারি কাটাকাটি। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের অসাধারণ মন্তব্য শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।